প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। দর্শক, সাবেক ও বর্তমান কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অস্বাভাবিক সম্পদ অর্জনের তথ্য সম্প্রতি প্রকাশ ও প্রচার করেছে দেশের গণমাধ্যম। গণমাধ্যমের এমন প্রতিবেদন পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে জানিয়ে দেশের সব গণমাধ্যমের সম্পাদক বরাবর চিঠি দিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে যে কোনো ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন ও সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণ করার কথা বলা হয়েছে চিঠিতে। সংবাদ মাধ্যম ও সাংবাদিকতা নিয়ে সংগঠনটির এমন চিঠিতে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেলিস্ট সাংবাদিক ইউনিয়ন, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। নোয়াব বলেছে, এই চিঠির মাধ্যমে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের নৈতিক সমর্থন দেয়া হয়েছে। এদিকে বেনজির কাণ্ডের পর এবার ছাগল কাণ্ডে বেরিয়ে এসেছে এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের একের পর এক দুর্নীতির অকথিত ফিরিস্তি। এর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন দাবি করেছেন, অর্থ পাচারে এগিয়ে রয়েছে আমলারা। বিশ্লেষকদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, চাকরিকালীন অনিয়ম দুর্নীতি ঠেকাতে রাষ্ট্রীয় মনিটরিং ব্যবস্থা কি ভেঙে পড়েছে? জনগণের পক্ষে রাজনীতিবিদদের যে ধরনের ভূমিকা রাখার কথা তারা কি তা করছে, নাকি সবাই মিলে গড়ে উঠেছে দুর্নীতির সিন্ডিকেট? এসব প্রশ্নকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় দুর্নীতির সিন্ডিকেট। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আজকের পত্রিকার সম্পাদক ও সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ডক্টর গোলাম রহমান, দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মইদুল ইসলাম এবং দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। দর্শক, অনুষ্ঠানে প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছি মূল আলোচনার বিষয়ে দুর্নীতির সিন্ডিকেট। প্রথমেই শুরু করতে চাই জনাব সোহরাব হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো জানেন যে কয়েকটি ঘটনা কিন্তু ব্যাপক সাড়া জেগেছে সারা বাংলাদেশে। এর ভিতরে পুলিশ অ্যাসোসিয়েশনের একটি চিঠি যেটি সবচেয়ে আলোচিত হয়েছে, এবং এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ম্যাথিউ মিলারও একটি প্রতিক্রিয়া দিয়েছেন যে স্বাধীন সাংবাদিকতার জন্য একটি হুমকি স্বরূপ তিনি বলেছেন, এবং অন্য অন্য বিষয়ে এ ব্যাপারে বড় ধরনের প্রতিক্রিয়া আছে। আপনি করবেন, তারা বলেছে যে এটি খণ্ডিত তথ্য প্রকাশ করছে সংবাদ মাধ্যম, যারা পুলিশের ভাববোধি ক্ষুণ্ণ করছে। আপনি এই প্রসঙ্গে কি বলবেন? সাম্প্রতিক ঘটনা বলতে প্রথমে মনে হলো যে যা প্রকাশিত সেটা নিয়ে তো আমরা আলোচনা করছি, কিন্তু যা অপ্রকাশিত সেটি কিন্তু খুঁজে বের করা দরকার। অর্থাৎ একজন বেনজির, আসাদুজ্জামান মিয়া অথবা ডিআইজি অথবা মতিউর রহমান, এগুলো প্রকাশিত হয়েছে, এবং এর ঠিক মূলধারার গণমাধ্যমের যে খুব কৃতিত্ব নিতে পারবে তা নয়। শুধু বেনজিরের ঘটনায় মাস তিনেক আগে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। অন্য ঘটনাগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম মুখ্য ভূমিকা পালন করেছে। আর সুতরাং আমরা যেটা জনগণ, এই যে পুলিশ অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়ে সাংবাদিকদের প্রচ্ছন্ন হুমকি দিয়েছে, তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করিয়েছেন, কিন্তু পুলিশের দায়িত্ব সম্পর্কে কে সচেতন করবে? তারা যদি বরং বলতেন যে পুলিশের পোশাক পরে তাদের সাবেক কর্মকর্তা যেসব কর্মকাণ্ড করেছে, এক নিজের নামে 7টি পাসপোর্ট নিয়েছেন, এটি নিন্দনীয়, এর বিরুদ্ধে আমরাও ব্যবস্থা নেয়ার দাবি করি, এবং এই ব্যক্তির অপরাধের দায় কোনোভাবেই অ্যাসোসিয়েশন নেবে না। কিন্তু তারা উল্টো বিবৃতি দিলেন। সাংবাদিকতার নীতিমালা মেনে চলতে হবে, এটা তো সাংবাদিকরা কি জানে না? আর যদি সেই নীতিমালা কেউ ভঙ্গ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যে নীতিমালা বেনজির আহমেদ বা অন্যান্য পুলিশ কর্মকর্তা ভঙ্গ করেছেন, যে নীতিমালার পুলিশের যে নীতিমালা, তার একজন সরকারি চাকরিজীবী হিসেবে যে নীতিমালা কি, তারা তো আইন ভঙ্গ করেছে, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এবং তার ভয়ভীতি দেখিয়েছে। মানে ব্যক্তি অপরাধ যদি ব্যক্তি হিসাবে তিনি করতেন তাহলে দায়িত্বটা তার ব্যক্তি বা তার পরিবারের, কিন্তু তিনি তো একটি পদে থেকে করেছেন। অর্থাৎ পুলিশ প্রধানের পদ ব্যবহার করেছেন, র্যাব প্রধানের পদ ব্যবহার করেছেন, অথবা ঢাকার পুলিশ কমিশনারের পদ ব্যবহার করেছেন।
অর্থাৎ ক্ষমতা ব্যবহার করেছেন, অর্থাৎ তিনি পুরো রাষ্ট্রযন্ত্রকে। এই ব্যাপারে কি রাষ্ট্রযন্ত্র অর্থাৎ যারা মনিটরিং করছেন তাদেরকে কোনো দায়িত্ব ছিল? আমি এই প্রসঙ্গে আপনার কাছে আমি আসবো। এ পর্যায়ে যাচ্ছি জনাব মোহাম্মদ মহিদুল ইসলাম, আপনি বলুন যে আপনি তো দুদকের সাবেক মহাপরিচালক ছিলেন, তাহলে এই যে মনিটরিংয়ের কথা যেটা উঠে আসছে, জনাব সোহরাব হাসান বলে যে একটি ব্যক্তি 3টি গুরুত্বপূর্ণ পদে ছিলেন, দীর্ঘদিন ধরে ছিলেন, এবং যখন রিটায়ারমেন্টে চলে গেলেন তারপরে এই বিষয়গুলো অর্থাৎ গণমাধ্যমে চাইতে বলতে চেয়েছেন যে সোশ্যাল মিডিয়াতে আসার পরেই মিনিস্ট্রিগুলো এসছে, তাহলে আপনারা কি করেছেন? দুদক কি করেছে? আপনি মানে দুদক যারা আপনারা ছিলেন দুদকে। ধন্যবাদ। দুদকের এখানে ধরেন যখন পত্রপত্রিকায় খবর বেরিয়েছে তখন দুদক যে পদক্ষেপ নেওয়ার সেটি নিয়েছে, যদিও আমি মনে করি যে অনেক দেরিতে নিয়েছে। অনেক আরও দ্রুত পদক্ষেপ নিলে হয়তোবা তিনি যে চলে যেতে সক্ষম হয়েছেন সেটা হয়তোবা নাও হতে পারত। আরও অনেকগুলো পদক্ষেপ ছিল, গ্রেপ্তার ছিল, এগুলো পরের প্রসঙ্গগুলো বলছেন। কিন্তু একজন ব্যক্তি, আমি শুধু একজন পুলিশ কর্মকর্তার কথাই বলছি না, বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে আমরা রিটায়ারমেন্টে যাওয়ার পরে ব্যক্তিবর্গ তাদের দুর্নীতির ফিরিস্তি বের হতে থাকে, কিন্তু আপনার মনিটরিং সেল সরকারের পারমিশন অর্থাৎ দুদক ছিল, সেক্ষেত্রে তারা কেন এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিলে তো এগুলোকে প্রতিরোধ করা যেত, অনেকটা কমিয়ে আনা যেত, তাহলে সেটা কেন হয় না? এইটা মনিটরিংটা থাকবে হচ্ছে যার যার ডিপার্টমেন্টে, প্রত্যেকের ডিপার্টমেন্টে থাকার কথা। এছাড়া এইগুলো মনিটরিং করবার জন্য গোয়েন্দা ইউনিট, গোয়েন্দা সংস্থা যেগুলো আছে তাদের দায়িত্ব ছিল এগুলোকে করা। দুদকের দায়িত্ব যদিও বলছেন প্রতিরোধের কথা আইনে লেখা আছে, কিন্তু প্রতিরোধের জন্য যে গোপন সংবাদ সংগ্রহ করা সেই ইউনিটটা দুদকের শক্তিশালী হয়েছে বলে আমি জানি না। আমরা যখন ছিলাম তখন ছিলই না, পরবর্তীকালে একখানা গোয়েন্দা ইউনিট তৈরি করেছে। সেই গোয়েন্দা ইউনিটের কার্যক্রম কতখানি জোরদার হয়েছে তা জানি না, কিন্তু আপনার দায়িত্ব আরও ছিল, এই আইনে এজেন্সিগুলোর দায়িত্ব ছিল। প্লাস হচ্ছে যে যেই সমস্ত সংস্থাগুলো, যেমন ধরেন এনবিআর এর কথা বলা হচ্ছে, একজন কর্মকর্তার কথা, এইগুলোর নিজস্ব অফিসেই একটা দায়িত্ব থাকে প্রত্যেকেরই, যে এই কর্মকর্তার ধরেন বছর বছর তো এসিআর দেওয়া হয়, সেখানে কর্মকর্তার জীবনযাপনের মান কেমন সেটি লেখবার কথা। তারপরে হচ্ছে যে প্রত্যেকটা সরকারি কর্মকর্তা তো বছর শেষে ইনকাম ট্যাক্সের রিটার্নটা সাবমিট করেন, সেখানে তার সম্পদের হিসাবটা দেন। সম্পদের হিসাবটা কি খতিয়ে দেখা হয়েছে? এই খতিয়ে দেখার কথাটা ছিল ইনকাম ট্যাক্সে, যেখানে জমা দেওয়া হয়েছে সেখানে। তারা তো খতিয়ে না দেখেই হিসাবটা গ্রহণ করেছেন। এখন সেইগুলো নিয়ে এসে আপনার, মানে আপনি বলতে চাইছেন যার যার বিভাগ ডিপার্টমেন্ট ব্যবস্থাগুলো গ্রহণ করবে, এই প্রাথমিক ব্যবস্থা, এই এজেন্সিগুলো বিভিন্ন কিছু আছে, একজন শীর্ষ পদে থাকে, তাহলে তাদেরকে ফোর্সি করার কি নেই, থাকবে না? রাষ্ট্রতে বিভিন্ন টায়ারে কথা তো ছিল সেইটাই, এবং সেইটা দেখে শুনেই যাচাই বাছাই করেই তো ওই পদগুলোতে বসানোর কথা ছিল। এই ব্যক্তি যারা ধরেন দুর্নীতি করেছে তারা যে কেবলমাত্র ওই পদে বসবার পরে দুর্নীতি করেছেন তাই কি? তার আগে কি করেননি? তাদের অতীত ইতিহাস, তাদের অতীত খতিয়ান চাকরির, এগুলো কি বিবেচনা করা হয়েছে? আপনি কি মনে করেন, সর্বশেষ প্রশ্ন, আপনি কি মনে করেন যে একজন দুর্নীতি করছে, আমরা যে শিরোনামটা করেছি দুর্নীতি সিন্ডিকেট, তাহলে সকলেই পারস্পরিকভাবে জড়িত আছে এই দুর্নীতিকাণ্ডে? এটা তো আমাদের দেশে সিন্ডিকেটের একটা ব্যাপার দাঁড়িয়েই গেছে, মানে সর্বক্ষেত্রে ব্যবসায়ী মহলে সিন্ডিকেট, এই দুর্নীতিবাজদেরও একটা সিন্ডিকেট আছে নিশ্চয়ই, এবং তার সাথে আপনি হয়তো দুদকের মানে নেক্সাস, জি, দুদকেরও হয়তো কেউ কেউ জড়িত থাকতে পারে, যে কারণে এর আগে এইগুলোকে যেভাবে ধরবার কথা ছিল সেভাবে ধরা হয়নি। মতিউরের কথা বলা হচ্ছে যে 4 বার ধরে ছেড়ে দেওয়া হয়েছে, এগুলো এক ধরনের নেক্সাস। কাজেই এটা সিন্ডিকেটের ভিতর দিয়ে সবকিছু এগোচ্ছে। ধন্যবাদ। আসবো একজন দর্শক টেলিফোনে আছি। শুভরাত্রি দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন সংক্ষেপে আপনার প্রশ্নটি। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। জি বলুন। আমার প্রশ্ন হলো, আজকে যারা অতিথি আছেন দুজনের কাছে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে মতিউর রহমান এবং বেনজির আহমেদ দুর্নীতি করে আসছেন, সরকারের নাকের ডগায় কিন্তু তারা এতদিন দুর্নীতি করছে। গণমাধ্যম এবং পত্রিকায় যদি নিউজ না আসতো তাহলে হয়তো তারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যেত। সেক্ষেত্রে আমার প্রশ্ন, তার সরকারকে এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আগের থেকেই কোনো ব্যবস্থা নেয়নি বলে তারা এই দুঃসাহস দেখিয়েছেন, এবং সরকারের যে দুর্নীতির সিন্ডিকেট কি এতই শক্তিশালী তারা দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হলো কিভাবে, কেন? ধন্যবাদ। আবার আসবো। অধ্যাপক ডক্টর গোলাম রহমান, আপনি বলুন যে যেটি আমাদের দুই আলোচনায় বেরিয়ে আসছে যে অর্থাৎ ডিপার্টমেন্ট ব্যবস্থা নেবার কথা, কিন্তু যে
প্রক্রিয়ায় তারা এই যে দুর্নীতির অভিযোগ আছে, তো দুজনের কথা উঠেছে, অসংখ্য এরকম অনেকে বলবার চেষ্টা করেছেন যে অসংখ্য অসংখ্য মানুষ এবং দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত আছে। তাহলে এর পেছনের সিন্ডিকেট যারা প্যাট্রোনাইজেশন করে থাকে তাহলে তারা কারা? ধন্যবাদ। আমরা খুব অর্থাৎ একজন মানুষকে পোস্টিং দেওয়া হচ্ছে, আর তার অর্থাৎ তার কর্মকাণ্ড তো সামাজিকভাবে বিভিন্নভাবে জানাই যায়, তার শীর্ষ পদে বসছে, এই যে যারা বসাচ্ছে এরা এরা কারা? আমার মনে হচ্ছে যে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা চোখ থাকতেও অন্ধ আর দৃষ্টি থাকতেই তো আমরা অন্ধের কথা বলি না, কিন্তু দেখেও আমরা দেখতে চাই না আর কি, কিংবা দেখতে পারি না। আমাদের দেখতে পারি না নাকি দেখতে চাই না, বিষয়টা হচ্ছে এই জায়গায়। সমস্যাটা হচ্ছে যে একটা প্রশাসনের, সার্বিক প্রশাসনের যদি রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা স্তরে স্তরে যদি দুর্নীতি বাসা বাঁধে, তাহলে আপনি কাকে দিয়ে এই দুর্নীতির রহস্য উদ্ঘাটন? না, তাহলে বাসারা বাঁধলো কিভাবে? এখন দেখেন বিষয়টা হচ্ছে যে সমাজের প্রতিটা স্তরেই মনে হয় একই অবস্থা, কম আর বেশি। কোন স্তর আপনি বলতে চেয়েছেন? আমি প্রশাসনিক স্তর বলেন, জি, শাসন ব্যবস্থার সবচেয়ে বড় জায়গাটা তো প্রশাসনে। আর কোথায়? আপনার আর্থিক অনিয়মের কথা বলেন, ব্যাংক বিমার কথা বলেন, কোথায় না প্রশাসন চালায় বলেন, প্রশাসন চালায়। এখন সমস্যা হচ্ছে যদি না সব জায়গাতেই দুর্নীতি আছে, কম আর বেশি। কোথায় কোথায় আছে? কোন দেশ দুর্নীতি মুক্ত এটাও আপনি বের করতে পারবেন না। কিন্তু কথাটা হচ্ছে তার ম্যাগনিচিউডটা কতটা গভীর, কিংবা দুর্নীতির পরিমাণটা কি পরিমাণ, কতটা মানে মানে সারা যদি অঙ্গে আপনার ব্যথা থাকে, তাহলে আপনি ব্যথা খুঁজবেন কোথায় আর ওষুধ দিবেন কোথায়? এখন ব্যাপারটা এইরকম হয়ে গেছে। এখন আপনি কোন বিভাগ, কোন প্রশাসনের কোন ডিপার্টমেন্টকে আপনি ধরবেন সেটাই নির্ভর করে। এখন এই বেনজিরকে ধরতে গিয়ে আপনি পুলিশ প্রশাসনের কথা ধরছেন, পুলিশের কোন অফিসার, কয়জন অফিসার আছে যারা দুর্নীতি মুক্ত, এটাও তো একটা গবেষণার বিষয়। না, কিন্তু স্যার একটা কথা আপনাকে বলতে চাই যে অনেকে বলে থাকেন যে যারা সৎ যোগ্য কর্মকর্তা কর্মচারী প্রজাতন্ত্রের আছে তারা সঠিক জায়গায় পোস্টিং পায় না, কিংবা তারা প্রমোশন পায় না, এমন অভিযোগে কিন্তু অহরহ আছে। খুব স্বাভাবিক। তাহলে কেন? খুব স্বাভাবিক। সিন্ডিকেটের কথা বলছেন, যারা দুর্নীতি করেন তারা অনেক বেশি শক্তিশালী, এটা বোঝা যায় এই সমাজে। কারণ হচ্ছে যে তাদের অর্থের জোর, তাদের ক্ষমতার দাপট, এগুলোর কাছে আর কেউ ভিড়তে পারে না। ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে। তারা অর্থ কাকে দেয় যত শক্তিশালী হয়? না, ওই যারা কম শক্তিশালী তাদেরকে কর্নার করে রাখে, তাদের তো আপনি দূরত্ব বজায় রাখে, সুতরাং তারা তো আর কিছু করতে পারে না, তাদের তো ভয়েসলেস হয়ে যায়। এখন একটা সমাজে যারা ভয়েস রেজ করতে পারে, তাদের ভয়েস যদি আপনি দমিয়ে দেন, তাহলে তো আর এখানে প্রতিবাদ করার কিছু থাকে না। তারপরেও আমি বলবো যে সংবাদপত্র একটা ভালো কাজ করেছে, যে বেনজিরের অন্তত পক্ষে তাকে ফোকাস করেছে। এখন এই সংবাদপত্র যদি না করতে, তাহলে সে তো ধরাছোঁয়ার বাইরেই থাকতো। এখন আমি কি সব পুলিশ অফিসারকে সানানজুলটা কি স্যার? আমি এই প্রসঙ্গে আপনাকে সানানজুলটা আমি বলতে চেয়েছি যে সংবাদপত্র তাকে ধরিয়ে দিল, তাহলে তার পেছনে সানানজুলটা কি? এরকম তো অনেকেই আছে। তাহলে অনেকেই আছে, সবটা হয়তো বের হচ্ছে না। এটা দুই একটা নমুনা আপনি স্যাম্পল করে দেখলেন যে স্যাম্পলিংয়ে ওনার ভাগ্য হয়তো সুপ্রসন্ন ছিল না বলে উনি ধরা খেয়ে গেছেন। এখন আপনি কাকে রেখে কাকে ধরবেন, বিষয়টা হলো এই জায়গায়। হ্যাঁ, তারপরেও নিশ্চয়ই কিছু ভালো লোক আছে, নিশ্চয়ই প্রশাসনে, পুলিশে, সব বিভাগেই হয়তো ভালো লোক আছে যাদের কারণে হয়তো সমাজটা এখনো টিকে আছে, নাহলে তো সমাজটা ধ্বংসই হয়ে যেত। আমার মনে হয় যে বিষয়টা হচ্ছে এরকম যে সার্বিকভাবে এখানে একটা পলিটিক্যাল কমিটমেন্টের ব্যাপার আছে। জি, আমি সেখানে এবং একই সাথে আপনার যদি পলিটিক্যাল কমিটমেন্ট না থাকে, যদি আপনি ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ কিংবা অন্য কোনো স্বার্থের কথা বিবেচনা করেন, তাহলে তো আপনি সুবিচার করতে পারবেন না। এবং সেই জায়গাটাই হচ্ছে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গাটাতেই সবাই আঙ্গুল দেওয়ার চেষ্টা করার কথা, কিন্তু আমরা সঠিকভাবে সেই জায়গাটায় আঙ্গুল দিতে পারি না, দেখাতে পারি না। এখন সমাজে ওই ধনী মানুষের প্রতাপ, কিংবা অসৎ মানুষের প্রতাপ, কিংবা যারা চরিত্রহীন লোকের প্রতাপ, এটাই যদি হয়, তাহলে বুঝতে হবে যে আমরা খুব একটা প্রায় পৌঁছে গেছি এরকম একটা সমাজ ব্যবস্থার মধ্যে আছি। এখন এখানে যে কথাটা বলছিলাম যে একটা পলিটিক্যাল কমিটমেন্ট যদি আপনি না থাকে, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, কিংবা প্রশাসনে, কিংবা যে রাজনৈতিক দল সরকারে থাকবে, তাদের দায়বদ্ধতা অনেক বেশি।
তারা যদি এটাকে প্রজেক্ট না করেন, তারা যদি এটাকে ফোকাস না করেন, তারা যদি এটাকে উত্থাপিত না করেন, তাহলে তো এগুলো হতেই মানে তাদের থাকবে। দায় আছে, অনেক বড় অনেক দায় বেশি, আছে। আমি তাদের আসবো স্যার, একজন দায়বদ্ধতাই অনেক দর্শক বেশি। টেলিফোনে আছেন। শুভরাত্রি দর্শক, আপনার পরিচিতি বলুন সংক্ষেপে আপনার প্রশ্নটি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মনির হোসেন, আমি হাজীগঞ্জ থেকে বলছি, চাঁদপুর হাজীগঞ্জ। পুলিশ প্রশাসনকে আইনের ঊর্ধ্বে, তাদের উপরে গোপন, তারা দুর্নীতি করবে, তাদের খবর প্রচার করতে পারবে না, ওনারা কি আইনের ঊর্ধ্বে? আর প্রত্যেক এলাকার এমপিরা যদি সুন্দর মতো এই টিউন অফিস, এসিলেন্ট অফিস, থানা, এই সমস্ত জিনিসে মনিটরিং করে, তাহলে মনে হয় দুর্নীতি অনেকটা কমে যাবে। ওনারা তো শুধু খেয়াল করে না, এমপিদেরও তো অনেক দোষ আছে, দায়বদ্ধতা আছে। ওনারা রাজনৈতিক ভাবে এসব দিক ফলো করতেছে না, ওনারা যার মতো চলতেছে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। সোহরাব হাসান, আপনি বলুন যে কয়েকটি প্রসঙ্গ উঠে আসছে, যে অর্থাৎ স্যার যেটা বললেন যে আমলাতন্ত্রের ভিতরে বড় একটা অংশ আছে দুর্নীতি, এবং কয়েকটা ইনফরমেশন আমরা পেয়েছি, কিন্তু অসংখ্য একটি বড় ধরনের গ্রুপ আছে যারা দুর্নীতি স্বজনপ্রীতির সঙ্গে জড়িত আছে। তাহলে এর পেছনের বিষয়টি স্যার বলবার চেষ্টা করেছেন যে পলিটিক্যাল কমিটমেন্টটা ব্যাপক প্রয়োজন ছিল, যার ফলে আজকে বেনজিরের 60টি পাসপোর্টের কথা আমরা জানতে পেরেছি এবং নানা রকম তথ্য বেরিয়ে আসছে। তাহলে এখানে আপনি কীভাবে দেখবেন বিষয়টা? আমরা তো দুর্নীতি মানে কতিপয় দুর্নীতিবাজের ঘটনা জানাজানি হয়ে গেছে, সেটা নিয়ে আলোচনা করছি। আসলে দুর্নীতি উৎপাদন হয় কিভাবে, দুর্নীতিবাজ তৈরি হয় কিভাবে? আমাদের সমাজ তো একটা আইনের শাসন থাকার কথা। আইনের শাসনের মূল কথাই হচ্ছে যে দুষ্টের দমন, শিষ্টের পালন। আমাদের সমাজ বা রাষ্ট্র, সরকার সেটি কতটা করছে? এর ব্যত্যয় ঘটে বলেই, যেটা গোলাম রহমান ভাই বলেছেন, যে সবখানেই যখন দুর্নীতি, তখন দুর্নীতি ধরবে কে? এখন এটা ঠিকই যে কোনো বিভাগীয় একটা তদন্ত, বিভাগীয় নজরদারি এটি থাকা উচিত। আর এই ধরনের রাষ্ট্রীয় মানে কি বলে বিভাগের প্রধান পদে যারা থাকেন, তাদের ব্যাপারে তো গোয়েন্দা সংস্থাগুলোর নিবিড় নজরদারি থাকার কথা, যে সে রাষ্ট্রের বিরুদ্ধে কিছু কাজ করছে কিনা। দুর্নীতি তো আর্থিক দুর্নীতি ছাড়াও অন্যান্য তার কর্মকাণ্ডে রাষ্ট্রের কোনো ক্ষতি হচ্ছে কিনা, সরকারের কোনো ক্ষতি হচ্ছে কিনা, সেটাও। তার মানে এই নজরদারিটা প্রায় নেই। না থাকার কারণটা? আচ্ছা, না থাকার কারণ তো অনেকেই বলেন যে এই যে আমরা তিনটি নির্বাচন যেভাবে হলো, অর্থাৎ এখানে প্রতিযোগিতা ছিল না, প্রতিদ্বন্দ্বিতা ছিল না, এক ধরনের ক্ষমতাসীন দল যেভাবে চেয়েছে সেভাবে নির্বাচন হয়েছে। দুটো নির্বাচনে বিরোধী দল অংশ নেয়নি, একটি দল অংশ নিলেও সেটি তারা প্রতিদ্বন্দ্বিতা করার যে সুযোগ সেটি পায়নি। আবার সরকারি দলের পক্ষ থেকে বলে যে তারা আন্তরিক ছিল না নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে। যেটাই হোক, আমরা যদি গণতন্ত্র কিন্তু সুশাসনের একটি অনুষঙ্গ, একই সঙ্গে পূর্বশর্ত। যদি গণতন্ত্র না থাকে, গণতন্ত্র থাকলেই তাহলে জনগণের অধিকার নিশ্চিত হয়। জনগণের অধিকার নিশ্চিত হলে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হয়। সরকার তো জনগণের প্রতিনিধি। এখন সরকারের যারা দায়িত্বে থাকেন, নির্বাচিত রাজনৈতিক নেতৃত্বের বাইরেও যারা প্রশাসনে থাকেন, তারা যদি নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবেন, আপনি দেখেন যেসব নামগুলো এসেছে, তাদের কর্মকাণ্ড দেখেন, তারা মনে করেনি যে তাকে আইনের অধীনে থাকতে হয়। ব্রিটেনে বা এই পশ্চিমা দেশগুলোতে কেন একজন প্রধানমন্ত্রীকেও জরিমানা দিতে হয় যে গাড়ি যদি গতিসীমা লঙ্ঘন করে, কিন্তু আমাদের এখানে এটি চিন্তা করা যায়? আমাদের এখানে তো মানে অন্যায় করাটাকেই ন্যায্য মনে করেন, যে যত ক্ষমতাধর সেই তত অন্যায় করে। কিন্তু রাজনৈতিক নেতৃত্ব, যেটি গোলাম রহমান ভাই বললেন যে সদিচ্ছা, শুধু সদিচ্ছা থাকলেও হবে না। আচ্ছা, আমি বলছি, আওয়ামী লীগের 2008 সালের নির্বাচনের যে ইশতেহার ছিল, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা দেখানো হয়েছে। দেখানো হলে তো এই অবস্থায় আজকে আসে না। দ্বিতীয় হচ্ছে যে সদিচ্ছা তো আমরা রাজনৈতিক নেতা নেত্রীদের বক্তৃতায় সদিচ্ছার কথা শুনি, কিন্তু সেটি সদিচ্ছাটা প্রতিপালন করার, সদিচ্ছাটা কার্যকর করার যে সক্ষমতা দরকার, যে দৃঢ়তা দরকার, সেটি তারা দেখাননি। আর যে প্রশ্নটি আসছে, এর আগে বাংলাদেশে এমন কোনো সরকার নেই
যে সরকার মানে যারা ক্ষমতায় এসেছে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে আসেননি, সবাই ঘোষণা করেছে। সবাই ঘোষণা করে আসছে স্বাধীনতার পর থেকে, এমনকি পাকিস্তান আমল থেকেও। আর বিদায়ের সময় তাকে দুর্নীতিবাজ হিসেবে এই দুর্নীতিবাজের অপবাদ নিয়ে বিদায় হতে হয়েছে। তো এই সরকার যেহেতু 4 মেয়াদে একটানা আছে, আর সুতরাং এই সরকার যখন বিদায় নেবে তখন সরকার হিসাবে করেছে যে এই সরকার মানুষ মূল্যায়ন করবে। বিষয়টা হচ্ছে যে জবাবদিহি থাকা আর জবাবদিহি অনুভব করা, জবাবদিহি আর নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবা, এ দুটো এক না। আইনের শাসন, যেমন একজন যদি বলেন একজন আইজিপি, তিনি কি বোঝেন না? তিনি তো আইন প্রয়োগ করেন। তিনি কি বোঝেন না যে তার তিনি সরকারি চাকরি করে বেসরকারি পাসপোর্ট নেওয়া তার সঠিক নয়, এটা আইন ভঙ্গ করা, আইন ভঙ্গ করলে তার শাস্তি পেতে হয়। এটি যদি একজন সাধারণ নাগরিক করতেন, আর কিভাবে বলবেন সব ক্ষেত্রেই যে অর্থনীতির কাজ করে তাও না। এই যে এখানে রোহিঙ্গারা দেদারছে যে পাসপোর্ট, ভোটার আইডি এবং পাসপোর্ট দিচ্ছে, এনআইডি করে নিচ্ছে, কি করে পারছে? তার মানে যার উপর দায়িত্ব সেটি আপনি কাউন্সিলর থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার অথবা কি বলে নির্বাচন কমিশনের কর্মকর্তা, যাদের উপর রাষ্ট্র হেফাজত করার দায়িত্ব দিয়েছে যে এই নাগরিকটি বাংলাদেশের কিনা এটি তুমি শনাক্ত করবা, সে যদি এটি না করে এবং একজন অনাগরিককে নাগরিক করে, তাহলে দেখুন কত বড় ক্ষতি। এবং এরা যখন সৌদি আরবে যায়, এখন সৌদি আরবের সাথে আমাদের চুক্তি করতে হয় যে তাদের ব্যাপারে আর তারা যাবে না এবং তাদেরকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হবে আবার, কারণ বাংলাদেশি পাসপোর্ট ছাড়া তারা সেখানে পাসপোর্টের মেয়াদ চলে গেছে। পাকিস্তান কিন্তু দেখেন বাংলাদেশের চেয়েও তাদের যে সেখানকার যে পাকিস্তানের যারা কর্মকর্তা তাদের বিচক্ষণতা দেখেন, বাংলাদেশ থেকে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশ থেকেও রোহিঙ্গারা গিয়েছে, পাকিস্তান থেকেও গিয়েছে। পাকিস্তান দিয়েছে একটি মানে ট্রাভেল ডকুমেন্ট, অর্থাৎ এটা দিয়ে সে যেতে পারবে, আর বাংলাদেশ দিয়েছে পাসপোর্ট, সরাসরি নাগরিকত্ব। পাসপোর্ট দেয়া মানে হচ্ছে তার নাগরিকত্ব আপনি স্বীকার করে নিলেন, এখন তো সে নাগরিক না এটা বললে হবে না। আচ্ছা, যে বিষয়টি হচ্ছে এই দুর্নীতির যে ভয়াবহতা, বিএনপি আমলের দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ প্রচার করেছে, আওয়ামী লীগ ক্ষমতায় এসে ব্যবস্থাও নিয়েছে, দুর্নীতিবাজদের বিদেশে ফেরত যাওয়া টাকা, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনেছে। মানুষ কিন্তু এটাকে ইতিবাচকভাবে নিয়েছে। কিন্তু কিন্তু সরকার তো এটা করতে পারলো না যে তার আমলে, এই সরকারের আমলে কোনো টাকা পাচার হবে না, এই সরকারের আমলে কেউ দুর্নীতি করে পার পাবে না। সেটি যদি করতে পারতো তাহলে তো মানুষ পার্থক্যটা বুঝতে পারতো। এখন তো মানুষ মনে করে যে ক্ষমতায় আছে, যারা ছিল সবাই একই, সবাই একই নৌকার যাত্রী। ধন্যবাদ। আবার আসবো মোহাম্মদ মহিদুল ইসলাম, আপনি বলুন যে অর্থাৎ বিভিন্ন সময় দেখা যায় দুদকের যে অভিযান, আপনি সাবেক হিসেবে আমি বলতে চেয়েছি, দেখা যায় যে বিভিন্ন ধরনের তারা দুর্নীতির অভিযান করে এবং নিম্ন স্তরের যারা চাকরি করে তাদের ক্ষেত্রে ধরা হয়, কিন্তু যারা ব্যাংক রুটের সঙ্গে জড়িত আছে, নানা রকম আর্থিক প্রতিষ্ঠানের সাথে দুর্নীতির সঙ্গে জড়িত, এবং এটা অভিযোগ আছে দুদকের পেছনে, দুদকের কিছু কিছু কর্মকর্তা কর্মচারী কিন্তু অর্থাৎ জড়িত এই তাদের প্যাট্রনাইজেশন এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত আছে। তাহলে যদি তাই হয়ে থাকবে তাহলে এটাই কারণ হচ্ছে যে দুদক তো ধরেন যেটি সৌরভ ভাই বললেন আর কি, যে আমাদের দেশের যে মানে দুদক তো একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বাস করছে এবং একটা রাজনৈতিক পরিবেশের মধ্যে বাস করছে, যেই পরিবেশের ভেতরে থেকে অন্য সবাই দুর্নীতিগ্রস্ত, প্রায় প্রতিটি প্রতিষ্ঠান, সেখানে দুদকও একটা প্রতিষ্ঠান, সেও দুর্নীতি মুক্ত কতখানি থাকতে পারবে, যদিও তার দায়িত্ব দেওয়া হয়েছে দুর্নীতি মুক্ত করার, দুর্নীতি দমন করার। মানুষ সেজন্য অনেক সময় উল্টিয়ে বলে যে এটি দুর্নীতি দমন কিংবা দুর্নীতি পালন ইত্যাদি ধরেন রক্ষক যদি ভক্ষক হয়ে যায়। সেই জন্যে শুধুমাত্র এই যে নন্দ ঘোষ হিসেবে দুদককে না দেখে দুদককে শক্তিশালী করবার কোনো ব্যবস্থা করা হচ্ছে কিনা, সেইটি করতে গেলে যেটি বলছেন যে না শক্তিশালী, আপনি তো বললেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ একটি প্রতিষ্ঠান দুদক এবং আমাদেরই অংশ, অর্থাৎ বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজনরা কাজ করে, তাহলে তারা যদি শক্তিশালী করা হয় তাহলে কি দুর্নীতি কমে যাবে? না, এই যে যেটি সৌরভ ভাই বলছিলেন সেই জায়গাটাই আমিও অ্যাড্রেস করতে চাই, যে
যদি আমরা ধরেন রাজনীতিকে সেই জায়গায় আমরা পেতাম, যদি রাজনীতি সেই রকম হতো, যেটি ভোটগুলোর কথা বললেন সেই ভোটগুলো যদি সেরকম হতো, সংসদে যদি সত্যিকার অর্থে অ্যাকাউন্টেবিলিটির কথা বলতে চাইছি। সত্যিকার অর্থে যদি সেই বিরোধিতা থাকতো, বিরোধী দল থাকতো, তাহলে অ্যাকাউন্টেবিলিটিতে থাকতো, জবাবদিহিতে থাকতো। সেইগুলো তো আমাদের কোনো কাজ করছে না। ধরেন সংসদের যে সংসদীয় কমিটিগুলো থাকে, সেই কমিটিগুলো কতখানি জবাবদিহি আদায় করতে পারে, সেটাও তো পারছে না। মানে আমাদের চেক অ্যান্ড ব্যালেন্সের অনেকগুলো জায়গায় আছে, কিন্তু সব কোনোগুলো এই কাজ করছে না, ফাংশনাল না। এখন আমরা দুর্নীতির কথা হলেই ওই নন্দ ঘোষ দুদককেই দোষ দিচ্ছি, কারণ তার উপরে একটা দায়িত্ব আছে। কিন্তু আমি বলতে চাই যে শুধুমাত্র একা দুদকের পক্ষে এই দায় নেয়া, মানে দায় দেওয়াও যাবে না, আবার একা দুদকের পক্ষে এই সমস্ত দুর্নীতি দূর করাও সম্ভব নয়। এটা ধরেন 2-4টা মামলা করবে, সেই মামলা করবার ক্ষেত্রে যেটি ঘটবে সেটি হচ্ছে যে অসহায় আর কি দুর্নীতিবাজ, অল্প টাকার দুর্নীতি করেছে, তাকে দুদক মোটেও ছাড়তে পারবে না। কিন্তু যে ধরেন 1000 কোটি টাকা করে ফেলেছে, তাকে দুদকের না ছেড়ে হয়তো উপায় থাকবে না। এই কাজে এই পরিবেশটা আমাদের ভালো হওয়া উচিত। কি করে ভালো করা যাবে আমাদের রাজনীতি, যারা রাজনীতি করছেন, যারা সরকার চালাচ্ছেন, তাদের ভাবতে হবে। দায়টা হচ্ছে, বড় দায়টা হচ্ছে রাজনীতিবিদদের, যে রাজনৈতিক সরকারের দায়িত্ব। অবশ্যই অবশ্যই। ধন্যবাদ, আবার আসবো। স্যার, আপনি এই প্রসঙ্গে বলেন, জনাব গোলাম রহমান, আপনি বলুন যে অর্থাৎ বেনজির কাণ্ডটা তো বেরিয়ে আসছে, এটি গণমাধ্যমের ভিতর দিয়ে আমরা জানতে পারলাম, এবং অনেকে বলেছেন যে অনেক বেনজিরই এই সোসাইটিতে আছে যেগুলো ধরাছোঁয়ার বাইরে আছে। তাহলে হঠাৎ করে একটি ঘটনা বেরিয়ে আসার কারণটা কি? একটি বেরিয়ে আসার কারণ নির্ণয়ের চাইতে আমার মনে হয় আপনাদের চিন্তা করা উচিত যে এই সমাজটাকে যদি জবাবদিহি করতে হয়, এই জবাবদিহি করার জন্য কার দায়বদ্ধতা বেশি। এখন যদি সবাইকেই আমরা মনে করে থাকি যে সবাই দুর্নীতি করে, আমাদের তাবৎ জনসংখ্যার জনগণ, সেটা তো শেয়ার করা যাবে না এবং সেটা মনে করা উচিত না। কিন্তু প্রশাসন বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, প্রতিষ্ঠানগুলি যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তাহলে আর প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা কোনো কিছু পেতে পারি না। অর্থাৎ কোনো সার্ভিস বলেন কিংবা দেশের মানুষের জন্য যে আশা আকাঙ্ক্ষা রূপায়ণের জন্য যে কাজকর্ম, তার কিছুই আমরা পাই না। এখন এখানে যখনই জবাবদিহি প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তখন সব কিছু উল্টোপাল্টা হয়ে যায়, পুরো সিস্টেমটাই মানে চ্যালেঞ্জড হয়ে যায়। তার মানে হচ্ছে যে আমরা কি তাহলে এই যে আমাদের সকল জনগণের জন্যই কি আমরা জেলখানা তৈরি করব, কিংবা সব জনগণের জন্যই কি আমরা সংশোধনাগার তৈরি করব? তা তো হওয়ার কথা ছিল না। আমাদের কথা ছিল যে হ্যাঁ, খুব সামান্য সমাজের জনকে আইডেন্টিফাই করা যায়, তাদেরকে ধরে সমাজে দেখানো হবে যে এটা করা অন্যায়, এটা করা পাপ, এটা নৈতিক নীতির বিরুদ্ধে এবং এটা একটা চরিত্রের অসততা। সুতরাং আমরা কিন্তু সেই জিনিসটা করতে পারছি না। এখন সেটা হচ্ছে যে পাল্লার কোন দিকে ভারী হয়ে যাচ্ছে সেটা চিন্তা করার বিষয়। এখন যে আমরা দেখছি যে অনেক লোক এটার মধ্যে সংঘবদ্ধভাবে অংশগ্রহণ করছে। একটা প্রশাসনের অনেক সরকারি বিধি ব্যবস্থার কাঠামোর মধ্যে যারা আছেন তারা অনেকেই এটার মধ্যে ইনভলভ। তাহলে ভালো লোক কোথায়? এখন ওই যে ভালো লোককে তাড়িয়ে বেড়ানো কিংবা ভালো লোককে মাইনাস করে দুষ্ট লোকের প্রশাসন এইভাবে চলছে, তাতে করে হচ্ছে ভালো লোক অ্যাওয়ার্ডেড হচ্ছে না, ভালো লোককে আপনি পাচ্ছেনই না কাজে। বিষয়টা তাদেরকে দূরে রাখা হচ্ছে, তাদের কাজ করতে সুযোগ দেওয়া হচ্ছে না। এরকম না, তাদেরকে তো অর্থাৎ শীর্ষ পদে যখন বসানো হয় কাউকে, তখন তো তাদেরকে বসায়, অর্থাৎ যারা দুষ্ট লোকের সংঘবদ্ধতা, ভালো লোক কারা না, দুষ্ট লোকের সংঘবদ্ধতা, দুষ্ট লোকরা একসাথে হয়ে তারা নিজেরা প্রমোট করে। তাহলে আপনি ভালো লোক আসবে কোথা থেকে? বিষয়টা এই জায়গায়। এখন ভালো লোক এই সমাজে নাই, অবশ্যই আছে, কিন্তু ভালো লোকের সেই কদর নাই, সেই সম্মান, সেই মর্যাদা দেওয়া হচ্ছে না। যে কারণে তারা তো ওই যুদ্ধে যাবে না, ওই অসম প্রতিযোগিতা তারা যে তাদেরকে টেনে আনবে কে? রাজনৈতিক নেতৃত্ব সেটা কেন করা হচ্ছে? সেই কথাটাই বলছিলাম যে সেই জায়গাতেই একটা পলিটিক্যাল কমিটমেন্ট দরকার। রাজনৈতিক আপনার থাকতে হবে। আপনাকে রাজনীতিবিদের দরকার কেন আমাদের দেশে, যে কোনো দেশে? তাহলে তো শুধু সরকারি দেশ, শুধু প্রশাসন তো দেশ চালাতে পারতো। তাহলে তো এই আমাদের এমপি, আমাদের মন্ত্রী, এগুলি তো দরকার ছিল না।
এদের দরকার কেন? এই মানে তাদের রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি বলতে এই চেয়েছেন তারা। প্রশাসনকে সঠিকভাবে চালানোর জন্যই তো ওই ইনস্ট্রুমেন্টটা আছে, তাই না? তো তাদের কাজটা কি? তারা সেই কাজটা করছে না, তারাও আবার দুর্নীতির মধ্যে ডুবে যাচ্ছে, তারা ইনভলভ হচ্ছে তারা দুর্নীতির involve সঙ্গে। স্যার, আমি হয়ে আসবো একটি যাচ্ছে। তাহলে বিরতিতে, প্রশ্নবিদ্ধ হচ্ছে পুরো সিস্টেমটা। একটু বিরতিতে যেতেই হচ্ছে স্যার আমাদের। দর্শক, নিশ্চিত ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান, সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আজ আমাদের আলোচনার বিষয় দুর্নীতির সিন্ডিকেট। ফিরছে আলোচনায় এই পর্যায়ে যাচ্ছি সোহরাব হোসেন, আপনার কাছে আমি যাচ্ছি যে আপনার যে দুটি প্রশ্ন, একটি হচ্ছে যে অসংখ্য দুর্নীতি সমাজে ঘটেছে যেটা বিভিন্ন সময় আলোচনা হয়েছে, অর্থাৎ একটি গণমাধ্যমে বেনজির কাণ্ডটি প্রথম আসলো, আপনি কি মনে করেন যে এটি হঠাৎ করে কিভাবে আসলো গণমাধ্যমে? অন্যদিকে যেটি পুলিশ অ্যাসোসিয়েশন যেটা চিঠিতে দাবি করেছে যে অনেক সময় অতিরঞ্জিত খবরও প্রকাশ হচ্ছে, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায়, তারা বলেছে শুধু মেন স্ট্রিমের পত্রিকার কথাই তারা বলেনি, বলেছে সোশ্যাল মিডিয়াতেও নানা ধরনের অর্থাৎ ক্যারেক্টার অ্যাসোসিয়েশন খবরও কিন্তু প্রকাশ হচ্ছিল, বলতেই হবে আমাদের নানা রকম, অর্থাৎ হয়তো সেগুলোর তদন্ত এখনো হয়নি, কিংবা যেগুলো ব্যক্তিগত নিতান্তই ব্যক্তিগত তথ্য সেগুলোও কিন্তু আসছে। এগুলো কতখানি গ্রহণযোগ্য? বিষয়টা হচ্ছে যে পুলিশ অ্যাসোসিয়েশন প্রথমেই আপত্তির বিষয়টি হচ্ছে তারা ব্যক্তির দায় অ্যাসোসিয়েশন নিয়ে নিল, এবং যে ব্যক্তি হচ্ছে এখন পুলিশ বাহিনীতে নেই। সুতরাং এটা হচ্ছে তাদের দুর্বলতাই বলবো, অথবা তাদের মধ্যে কোনো তাদের মধ্যেও একই রকম দুর্বলতা আছে কিনা যেটি ঢাকতে চাচ্ছে, যেটি প্রকাশ না হোক। আর বেনজির কাণ্ড একটি গণমাধ্যমে আসছে এবং সেটা গোষ্ঠীদ্বন্দ্বের কারণে হতে পারে, অন্য যে কোনো কারণে হোক, কিন্তু সেটি বের হয়ে আসছে। এমন যদি হতো যে ওই পত্রিকায় যে সব খবর এসেছে পুরো খবর অসত্য, তার বেনজির চ্যালেঞ্জ করতে পারতেন, মামলা করতে পারতেন, কিন্তু সেটা তো করতে পারেননি। এখন অন্যগুলো আসেনি, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে কেন শুধু বেনজির। একটা হচ্ছে বেনজির পরবর্তী দ্বন্দ্ব কাজ করেছে, একটা হলো গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করেছে, ব্যবসায়িক দ্বন্দ্ব কাজ করে অনেক ক্ষেত্রেই। এই যে দ্বন্দ্ব হয়তো ভালো, মাঝে মাঝে দ্বন্দ্ব হলে অনেক কিছু বেরিয়ে আসে, ভালো হয়, কিন্তু কথা হচ্ছে যে এই দ্বন্দ্বের খবরও কিন্তু আমরা এত কম জানি। গণমাধ্যম, এই মূলধারার যে গণমাধ্যম, কথা হচ্ছে আমাদের এখানে এই যে ডিজিটাল নিরাপত্তা আইন, পরবর্তীকালে সাইবার নিরাপত্তা আইন, বিশেষ ক্ষমতা আইন, এত কিছু আইন আছে সাংবাদিকতার হাত পা বেঁধে দেওয়া। কিন্তু আমরা বলি যে সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের কি বলে অবাধ স্বাধীনতা আছে। অবাধ স্বাধীনতা হচ্ছে মানে একটা মুখে আছে, কাগজে আছে, বাস্তবে নেই। আপনি জানেন সম্প্রতি একটি কানাডীয় গবেষণা প্রতিষ্ঠান একটা রিপোর্ট করেছে, গবেষণা, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে 7 জানুয়ারি নির্বাচনের আগেও পরে নির্বাচন কেন্দ্রিক সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার, অপতথ্য, ঘৃণা, বিদ্বেষ, যৌন হয়রানি ইত্যাদির ঘটনা ঘটছে, তাতে দেখা গেছে রাজনীতিকদের উপরই এটি বেশি হয়েছে, নারী রাজনীতিকদের উপর। মানে আমাদের সমাজ এক ধরনের শুধু আর্থিক দুর্নীতি না, মানসিকতায়, চিন্তাভাবনায় এত দুর্নীতিগ্রস্ত, এত কলুষিত হয়ে গেছে যে এর থেকে বেরিয়ে আসা খুব কঠিন। দুর্নীতির সিন্ডিকেটের কথা বলছি, আসলে বলা উচিত দুর্নীতির সংস্কৃতি, মানে অপসংস্কৃতি, সেটি কিভাবে দূর করা যাবে, এবং সেক্ষেত্রে নিচ থেকে উপর বা উপর থেকে নিচের, মানে এটা কিভাবে কারা সিদ্ধান্ত নেবে, তা যারা নীতি নির্ধারক তারাই সিদ্ধান্ত নেবে কিভাবে দুর্নীতি রোধ করা যাবে। এটি মহিদুল ভাই ঠিকই বলছেন যে একটি প্রতিষ্ঠানকে দিলে হবে না, একটি প্রতিষ্ঠানের দায়িত্ব। এখন দুদককে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হয়, দুদককে যে কোনো বিষয়ে তদন্ত করতে পারে, এমনকি সংবাদ মাধ্যমে খবর আসলেও পারে না, যখন ইঙ্গিত পেতে হয়, কি বলে সবুজ বাতি জ্বলতে হয়, সবুজ বাতি জ্বলতে হয়। কিন্তু এখন সবুজ বাতির অপেক্ষায় যদি থাকে, ইতিমধ্যে তো দুর্নীতিবাজরা চলে যায়। আপনি পিকে হালদার 2,500 না 3,500 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। তিনি পালিয়ে যাওয়ার পর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে তিনি যাতে বিমানবন্দর ত্যাগ না করতে পারে। এমনকি মতিউর রহমানের ক্ষেত্রে আমরা জানি না, এটা ধোঁয়াশা এখনো, যে তিনি দেশে আছেন, দেশে থাকলে সরকার। এখানে চমৎকার প্রশ্ন তুলেছেন যে আমরা এই যে সংবাদপত্র বা আমরা বিভিন্ন গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়া দেখছি যে ঢালাওভাবে কিছু কিছু বিষয় আমরা লক্ষ্য করে থাকি, যে মতিউর রহমান বর্ণনা বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, দুর্নীতির অভিযোগ আছে তার বিরুদ্ধে, কিন্তু আপনি মনে করেন যে এগুলো একদম কি
বস্তুনিষ্ঠ অনেকের কাছে প্রশ্ন উঠতে পারে? না না, বিষয়টা হচ্ছে যে ঢালাওভাবে একদম বস্তুনিষ্ঠ তথ্য পাওয়ার জন্য সুযোগটা থাকতে হবে, না হলে তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অতিরঞ্জিত হয়। আবার সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকে বলবার চেষ্টা করছে যে মতিউর রহমান কিন্তু অর্থাৎ ক্যাপিটাল বিজনেস করতো অনেক আগে থেকে, 20 বছর ধরে। সুতরাং এই বিষয়গুলো একজন সরকারি সাংবাদিকদের বিবেচনা আনা উচিত ছিল। সরকারি কর্মকর্তা ক্যাপিটাল বিজনেস করতে পারেন কিনা সেই প্রশ্ন আছে, সে প্রসঙ্গ তোলা যেতে পারে। হ্যাঁ, সুতরাং অনেকগুলো আমরা হচ্ছে কি যে দুর্নীতির ডালপালা এত বিস্তৃত, এটি কোনটা রেখে কোনটাই করা। আপনি যে কথাটা অফেয়ারে বলছিলেন, একজন পুলিশ কর্মকর্তা বা এনবিআর এর একজন কর্মকর্তার পদায়নের জন্য যদি কোটি টাকা ঘুষ দিতে হয়, তাহলে সে তো কোটি টাকা তুলে নেবে। এক সময় ছিল যে কনস্টেবলের জন্য 12 লাখ টাকা ঘুষ দিতে হতো, সে তার প্রথম দায়িত্ব তো হচ্ছে, এবং 12 লাখ টাকা সে জমি বিক্রি করেও দিয়েছে। তার প্রথম দায়িত্ব হয়তো ওই টাকাটা ওঠানো। ওই টাকাটা কার কাছ থেকে উঠাবে? রিক্সা চালকের কাছ থেকে উঠাবে, পথচারীর কাছ থেকে উঠাবে, সাধারণ মানুষের কাছ থেকে। দুর্নীতির এই যে সাবেক অর্থমন্ত্রী বলছিলেন আবুল মাল আব্দুল মুহিত, যদি বাংলাদেশের দুর্নীতিটা আমরা কমাতে পারতাম, লাগাম টেনে ধরতে পারতাম, প্রবৃদ্ধি 2% বাড়ত। যদি 7 আছে সেটি 9 হতো, 9 থাকলে 11 হতো। আমরা পারিনি কেন? সব সরকারই এসে বলে যে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা, কিন্তু প্রথমেই তার নিজের লোককে বাঁচিয়ে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাতে চায়। মানুষের কাছে এটা হয়। আর যখন দেখে যে আমি যখন টাকা দিয়েই দুর্নীতিকে আড়াল করতে পারি, টাকা দিয়েই আমি শাস্তি থেকে রেহাই পেতে পারি, তখন তো সমাজের দুর্নীতি কমবে না, বরং দুর্নীতি প্রসারিত হবে। এবং সেটিই হচ্ছে ব্যাংক, যে দুর্নীতিবাজ যারা খেলাপি ঋণ খেলাপিদের সুবিধা করার জন্য সরকার আইন করলো। তা এখন শুধু দেখেন আর্থিক দুর্নীতি না, এই যে দুর্নীতিবাজদের সুবিধা করার জন্য আইন করলো, তো এই আইনটাও তো দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিগ্রস্ত আইন দিয়ে তো দুর্নীতি ঠেকানো যায় না। ধন্যবাদ। আমি আসবো, আমি শেষ পর্যায়ে চলে আসছি। আমরা জনাব মাইদুল ইসলাম, আপনি কি বলবেন? না, ওই এই যে ভয়াবহতা নিয়ে আমরা কথা বলেছি, আমরা দুর্নীতির যে আমরা আসলে একটা দুর্নীতির সংস্কৃতির মধ্যেই পড়ে গেছি, এরকম অবস্থায় দাঁড়িয়ে গেছে। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ধরেন প্রতিটি সরকারই, শুধু বর্তমান বলেই নয়, প্রতিটি সরকারের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে সরকারটি সরকার হিসাবে গঠন করতে পারলো, প্রত্যেকটা সরকারের ভিতরে ভয় যে আমি পরের বার পড়ে যাব। এই যে ভয়, কেন এই ভয়? তার তো ভয় থাকার কথা নয়, সে বরং সুযোগ পেয়েছে জনগণের সেবা করবার, সুতরাং সেবা করে আরও জনপ্রিয় হয়ে যাবে। সেই জায়গায় কিন্তু আমরা দেখছি উল্টোটা, যে আরও ভীত হয়ে যাচ্ছে এবং ভয় থেকে নানান রকম মানে আপনার দমন বলেন বা পীড়ন বলেন, বা এইটা করা যাবে না, সেইটা করা যাবে না, সাংবাদিক এটা করতে পারবে না, তারপরে ডিজিটাল নিরাপত্তা আইনের নানান রকম ধারা টারা সেইগুলো দেয়া। মানে নিরাপত্তা আইন দরকার ছিল না সেটি আমি বলছি না, কিন্তু কিছু কিছু ধারা সেইগুলোর ক্ষেত্রে আপনার না দিলেও চলতো বা অন্যরকমভাবে দেয়া ছিল। এইগুলো হচ্ছে যে এক ধরনের ভয় থেকে যে আমি বোধহয় আর থাকবো না। এই ভয় করবার কি কোনো কারণ আছে? যদি আমি জনগণকে ধরেন আস্থায় রাখি যে আমি জনগণের মাধ্যমেই ক্ষমতায় এসেছি, সুতরাং জনগণই আমার কাজে সন্তুষ্ট হয়ে আবারও আমাকে রাখবে। অথবা না রাখলেও ভীতির কারণটা কি আপনি কি মনে করেন? ভীতির কারণটা হচ্ছে এখানে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যদি আমি একবার সরকার থেকে পড়ে যাই তাহলে আমার অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা কেন? এটা রাজনৈতিক সংস্কৃতি হয়ে গেছে। যে সরকার আসছে সেই সরকার আর তার মানে বিরোধী। আচ্ছা, আপনি বলেন যে আমি দুর্নীতি কমিশনে ছিলেন, যে এই যে প্রতিটি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এবং যখন বিদায় নেয়, যেটা সরবাসন বললেন যে শেষ পর্যন্ত দুর্নীতির একটা বড় কলঙ্কের মালা নিয়েই থেকে বিদায় হতে হয়, এইটি কারণটা কি? এবং প্রতিটি সরকার বদলের ক্ষেত্রে তো দুর্দকই ব্যবহার হয়। যখন সরকার পড়ে যায় তখন ওই সরকারের বিরুদ্ধেই দুদকে লাগিয়ে দেওয়া হয়। আগে বুড়োর বিরুদ্ধে ছিল, আপনি এরশাদের কথা ধরেন, এরশাদ সাহেব যখন পড়ে গেলেন তখন দুদক মানে বুড়ো লাগলো। এরপরে যখন 111 আসলো তখন তো যত রাজনীতিবিদ ছিল সবার বিরুদ্ধে দেওয়া হয়েছে। এটা ওই রাজনীতিবিদদের বিরুদ্ধে দুদককেই ব্যবহার করা হয়। এটা সেই আর পুলিশকেও ব্যবহার করা হয়। পুলিশ তো থাকছেই, পুলিশ তো আপনার তার সঙ্গে যুক্ত হচ্ছে দুদক যুক্ত হচ্ছে, কারণ সব রাজনীতিবিদ তো মার্ডার করছেন না, সব রাজনীতিবিদ বা অন্য কোনো অপরাধও করছেন না, কিন্তু তাদের বিরুদ্ধে একটা অভিযোগ
খুব সহজে দেয়া যায় দুর্নীতির অভিযোগটা। হ্যাঁ, তো সুতরাং সত্য কিছুটা, কিছু হয়তো বা মিথ্যা, এই দিয়ে দুদকই ধরেন কাজ করে তখন সরকার বদলের ক্ষেত্রে। আমি বলতে চাইছি যে সংস্কৃতিটা বদলাবে এইভাবে যদি আমরা জনগণ, যেটা সংবিধানে লেখা হয়েছে, সংস্কৃতি বদলাবে কারা? জনাব মাহমুদুল ইসলাম, কি পরিবর্তন করবে? রাজনীতিকরা তো কিছুটা আলোকপ্রাপ্ত, রাজনীতিবিদ যারা এসছেন তারা তো কিছুটা স্বপ্রণোদিত হয়ে এসছেন, তাদেরকে তো কেউ বলেনি যে তাদেরই করবার কথা, তারা তো বলেনি যে কেউ তুমি রাজনীতি করো, তিনি তো স্বপ্রণোদিত হয়ে এসছেন এবং তিনি কিছুটা আলোকপ্রাপ্ত, তিনি নিজেই দায়িত্ব নিয়েছেন। তাহলে সেই জায়গায় তার সেই দায়িত্বটা পালন করার কথা, তারই দায়িত্ব। সেই জন্যই আমি বলছি যে তাকেই, এই যেটা সংবিধানে লেখা হয়েছে যে জনগণই হচ্ছে আপনার দেশের মালিক, ইয়ের মালিক, ক্ষমতার উৎস, সেইটি যদি হয় তাহলে আমি সেই জনগণকেই বিশ্বাস করব। আমার ক্ষমতা যদি জনগণ পছন্দ করে থাকবে, পছন্দ না করলে থাকবে না। কিন্তু ভয়ের সংস্কৃতি তাদের ভিতরে যে ঢুকেছে, এক দল আর এক দলের ভিতরে ভয় করা, এইটা থেকেও তাদের বের হওয়া উচিত। ধন্যবাদ স্যার, আপনি বলুন। আমার মনে হয় এই যে ভয়ের সংস্কৃতি যে কথাটা বললেন, এই ভয়ের সংস্কৃতিটার উদ্ভব কেন হলো? একটা যদি ভালো কাজ করে ভালো কাজের পুরস্কার পাওয়া যায় তাহলে স্বাভাবিকভাবেই মানুষ উৎসাহিত হবে। এখন সমাজে আমরা সেই উৎসাহ দেওয়ার কাজটা প্রায় ভুলে গেছি। আমরা শুধু লোক দেখানোর জন্য কিছু কিছু জায়গায় হয়তো ভালো কিছু পারফরমেন্সের জন্য আমরা তাদের পুরস্কৃত করি, কিন্তু পুরো সমাজ যদি একেবারে ধসে যায় তাহলে আপনি রক্ষা করুন কোথায়? কোন পিলার দিয়ে আপনি সেটাকে ছাদটাকে ধরে রাখবেন? আপনি সব ছাদের মধ্যে যদি ঘুম ধরে যায় তাহলে তার সেটা ধসে পড়বেই। ব্যাপারটা তো এইরকম। এখন সমস্যা হচ্ছে যে জবাবদিহিতার কথা যেভাবে বলা হলো, জবাবদিহি কে কার কাছে জবাবদিহি হবে? জনগণের কাছে সব প্রতিষ্ঠানে জবাবদিহি হওয়ার কথা। এখন সব প্রতিষ্ঠানের যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তাহলে জনগণ তাদেরকে তাদেরকে বিদায় করবে, এটাই তো কথা। সেখানে রাজনৈতিক সক্ষমতার একটা ব্যাপার আছে। যারা রাজনীতি করেন তারা শুধু অর্থ বানাবেন নাকি তাদের জ্ঞান, তাদের প্রজ্ঞা, তাদের বিদ্যা, বিবেচনা এগুলো কাজ করবে? সেই গুণগুলি, সেই গুণাবলী। আমাদের রাজনীতিবিদরা তো পণ্ডিত ব্যক্তি, সুতরাং তারা কি বিষয়টা ভাবেন না? না, পণ্ডিত না। পণ্ডিত হয়তো দু চারজন অবশ্যই আছেন, কিন্তু সবাই তো পণ্ডিত না। সমাজের অগ্রসর তারা, যাদের পয়সা আছে তারাই এখন রাজনৈতিক নেতা হয়ে যান। যারা বড় বড় ব্যবসা করেন তারাই রাজনৈতিক নেতা হয়ে যান। বিষয়টা হলো এই জায়গায়। ব্যবসাটা ঠিক রাখার জন্য তিনি রাজনীতি করেন। সমস্যাটা দেখেন। নইলে কিন্তু বড় বড় যারা ব্যবসা প্রতিষ্ঠান তারা নিজেরা টিকে থাকতে পারছেন না। কেন? হ্যাঁ, তাদেরকে রাজনীতি করতে হবে। কেন? যে তাদের ব্যবসা টিকানোর জন্য তাদের রাজনীতি করতে হয়। তো এই যে তাদের যে পরিবর্তনটা, যে শিফট হয়ে যাচ্ছে, অবস্থানটা শিফট হয়ে যাচ্ছে, আপনার সেই জায়গায় তো আপনার কোনো, আমি তো সেই প্রতিকারটা আমরা দেখছি না সমাজে। এখন সমাজের লোকজন কি তাহলে জনগণ নিজেরা সংঘবদ্ধ হয়ে আন্দোলন তৈরি করবে? এটা তো খুব কঠিন কাজ। তাহলে আমরা এত প্রতিনিধিত্বশীলের কথা বলি কেন? এত ভোটাভুটির কথা বলি কেন? এত নির্বাচনের কথা বলি কেন? এত রাজনৈতিক দলের কথা বলি কেন? এই রাজনৈতিক দলই তো এই কাজগুলি করার কথা। সেখানে রাজনৈতিক দল প্রতিকার না দিয়ে রাজনৈতিক দল নিজেরাই দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, তাহলে কেমনে হবে? সুতরাং আমাদের সমাজ ব্যবস্থাটা একটা বড় ধরনের বিপ্লব দরকার আমার মনে হচ্ছে। এই গতানুগতিক গণতান্ত্রিক ধারায় এইভাবে দুর্নীতি দমন করা যায় বলে আমি মোটেই বিশ্বাস করি না। কারণ এটা বাড়তেই থাকবে এবং এটা বাড়ানোর জন্য একটা মাস আফসার যে কথা বলছেন, আফসার, সে আফসারটা নেতৃত্ব কে দিবে, কিভাবে হবে? সেটা যদিও খুব অ্যাবসার্ড ব্যাপার, খুব এটা একেবারে অলিক মনে হয় এটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার মনে হয়, কিন্তু তারপরেও মনে হয় যে কিছু একটা হবে, কিছু একটা হতে হবে। নইলে এই সমাজ এইভাবে চলতে পারে না, এই সমাজ এইভাবে টিকতে পারে না। আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা এনেছি, তার মানে কি আমাদের এক ধরনের কমিটমেন্ট ছিল যে দেশটা গণতান্ত্রিক দেশ হবে, এই দেশটা জনগণের দেশ হবে, মানুষের অন্তত পক্ষে দুমুঠো খেয়ে পরে বাঁচবে, খেয়ে পরে ঠিকই বেঁচে আছে, এটা ঠিক আছে। কিন্তু কিছু লোকজন যে একেবারে বৈভব, তাদের যে সম্পদের বৈভব, তাদের সম্পদের যে পাহাড় গড়ে ফেলেছেন, এই জায়গাটা আমরা কিন্তু এখনো ওইভাবে ধরতেই পারছি না। কে ধরা পড়েছেন আপনার, কি বলে, বেনজির, বেনজির দিয়ে উদাহরণ হবে না, এরকম শত শত বেনজির আছে, তাদেরকেও ধরতে হবে। এখন শুধু শত শত বেনজির, তাই না? সেই শত শত বেনজিরকে আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন যারা, মানে একজন বেনজির ধরা পড়েছে গোষ্ঠী দলে, আপনি যখন পাইকারি ভাবে ধরা শুরু করবেন দেখবেন সবাই এর মধ্যে পড়ে গেছে। ব্যাপারটা এইরকম
ভয়াবহ চিত্র। কিন্তু আপনি সবাইকে না পারছেন ধরতে, না পারছেন দেখাতে। সমাজ শুধু একটা সন্দেহের মধ্যে আছে, একটা ফেয়ার ট্যাকটিসের মধ্যে আছে। এই ফেয়ার ট্যাকটিস থেকে বের হতে হবে, এই শঙ্কা থেকে বের হতে হবে। আমার মনে হয় যদি আমরা সমাজকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারি, আমাদের প্রশাসনকে, আমাদের সার্বিক ব্যবস্থাপনাকে জবাবদিহি করতে হবে। ধন্যবাদ। শেষ বক্তব্য দিন জনাব সোহরাব হাসান। প্রথমত হচ্ছে আইনের শাসন। 30 সেকেন্ড আপনি বলুন। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বেআইনি কর্মকাণ্ড রোধ করতে হবে। আর বেআইনি দুর্নীতি হচ্ছে সবচেয়ে বড় ভয়াবহ বেআইনি কর্মকাণ্ড। এখন এটি কে করবে? রাজনৈতিক নেতৃত্ব দিয়ে করতে হবে। রাজনৈতিক নেতৃত্ব কোত্থেকে আসে? জনগণ থেকে। জনগণের কাছে জবাবদিহিটা নিশ্চিত করতে হবে এবং জনগণের যে ওই যে 5 বছরের যে ভয়ে থাকে, আতঙ্কে থাকে যে ক্ষমতা থাকবে কি থাকবে না, সেটা কে বিচার করবে? জনগণ করবে। জনগণের কাছে যেতে হবে। আমাদের রাষ্ট্র ক্ষমতা এখন জনগণের কাছে যাওয়ার চেয়ে আমলাতন্ত্র, পুলিশতন্ত্র, বিভিন্ন তন্ত্রের কাছে যাওয়াটাই মনে করে শ্রেয় এবং সুবিধাজনক। সে কারণেই দুর্নীতির প্রসার ঘটছে। আচ্ছা, ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।